বিয়েটাকে যেভাবে আসলে আমাদের এখানে ভয় দেখানো হয় এবং এটা কিন্তু আসলে নেগেটিভিটি যে বিয়ে করলে এটা হয় ওটা হয় সেটা হয়, কিন্তু আমি বিয়ে করার পরে আমি বললাম যে আমাকে একজন জিজ্ঞেস করলো যে প্রিয়ন্তীর সাথে কেমন আছো, আপনার প্রিয়ন্তীর সাথে কেমন আছো, আমাকে একটা আপু জিজ্ঞেস করলো, তো আমি বললাম যে প্রিয়ন্তীর সাথে খারাপ থাকা যায় না। দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি। আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিজয়ীকে। সম্প্রতি সেরা নাট্য নির্দেশক হিসেবে সমালোচকের রায় মেরিল প্রথম আলো পুরস্কার 2024 জয় করেছেন যিনি, সেই তরুণ নির্মাতা জাহিদ প্রীতম রয়েছেন আমাদের সাথে। বুক পকেটের গল্প নাটকের জন্য এসেছে এই আরাধ্য পুরস্কার। পুরস্কার প্রাপ্তি তো বটেই, নতুন সব কাজের প্রসঙ্গ ধরেই আজ আমরা কথা বলবো নির্মাতা জাহিদ প্রীতমের সাথে। তাহলে চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে গল্প আড্ডায় ডুব দেওয়া যাক। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার ভালো লাগার জায়গাটা আরেকটু স্পেশাল। গত বছর যখন আপনার সাথে সর্বশেষ দেখা হয়েছিল ঠিক এখানটায় ছিলাম, তখন হচ্ছে জাস্ট বুক পকেটের গল্প এসছে, আর এবার সেই নাটকের ভিত্তিতে আপনি যখন পুরস্কার পেলেন সেইটা নিয়ে আজকে আলাপ করতে বসেছি। আমার তো ভীষণ ভালো লাগছে। একটু শুনবো যে মুহূর্তে জাহিদ প্রীতমের নামটা অ্যানাউন্স করা হলো, কি মনে হচ্ছিল তখন? একটু শুরু থেকেই বলি। গত বছর যখন এখানে আসলাম, তো এবার মনে হয় আমাদের 4বার বা 5বার আসা হয়েছে আমার। তো ভালো কাজের স্বীকৃতি হিসেবে সবসময় বিনোদন সারাদিন আমাকে ডাকা হয় দর্শকরা আলোচনা করলেই বা সমালোচনা করলে। সো এটা তো সবসময় ভালো লাগা থাকে এবং এখান থেকেই শুরু হয়েছিল যে সবাই বলতেছিল যে নেক্সট মেরিল তোমার হাতে দেখতে চাই। মানে এটা তো একটা পরিবারের মতন হয়ে গেছে বিনোদন সারাদিন সবসময়। তো দেখা গেল যে আশেপাশে মানুষের মুখে সবচেয়ে বেশি শুনছিলাম যে এবার তোমার হাতে উঠবে। সো এটা একটা সবার থেকে একটা ম্যানিফেস্ট ছিল যে হয়তো প্রীতম এবার মেরিল জিতবে। কিন্তু আমি না কখনোই আসলে, যেহেতু ভাগ্যটা ওনার হাতে থাকে, কারণ এখানে বিচারকে আসনে যারা বসেন তাদের তো একটা রুচি থাকবে, তাদের একটা পছন্দের জায়গা থাকবে, তারা পছন্দ করবেন কিনা আমার কাজটা, এটা নিয়ে আমি একটু সন্দেহাতীত ছিলাম। কিন্তু যখনই নামটা অ্যানাউন্স করলো এবং আমরা সবাই একসাথে বসছিলাম, আমাদের যারা আরো সব ডিরেক্টর একসাথে বসছিলেন এবং সবাই আগের থেকেই বলা শুরু করছে যে জাহিদ প্রীতম, এবং নিশো ভাই, ফারিনা পুরা ছিলেন। ওরা যখন মানে সবাই তো স্টেজে সব কাছের মানুষ, এবং খুব ভালো লাগছিল যে যখন ওদের মুখ থেকে আমার নামটা শুনতে পেরেছিলাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, একে তো ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড, এবং দ্বিতীয়ত মাত্র একটা শাখাতেই কিন্তু আমরা দেখেছি যে বুক পকেটের গল্প মনোনয়ন পেয়েছে, এবং সেটাই ক্র্যাক করে আপনি যখন পুরস্কার হাতে তুলে নিলেন, এই ব্যাপারটা কতটা আন্দোলিত করলো আপনাকে? খুবই খুবই ভালো লেগেছিল, কারণ আমি ভেবেছিলাম যে বুক পকেটের গল্প থেকে আমি কয়েকটা নমিনেশন পেয়ে যাব সমালোচনা, কিন্তু দেখলাম যে আমাদের কারোরই নাম আসেনি। পরে সবাই আমার দিকে তাকিয়েছিল যে প্রীতম ভাই এবার আপনাকে এটা জয় করতেই হবে, আপনি পাওয়া মানে আমাদের পাওয়া। তো যখন পেয়ে গেলাম তখন আসলে অনেক কিছু মাথায় কাজ করছিল যে কাদের নাম বলবো, উৎসবের কথা বলবে। আমাকে একটা ভাইয়া বলেছিল, আমাদের একজন ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর, উনি আসতে পারেননি, কিন্তু উনি আমাকে আগে বলছিল যে যদি পেয়ে যাও তাহলে স্পিচ রেডি করে যেও। পরে আমার ওইটাই মাথায় কাজ করছিল যে ভাইয়া যেহেতু বলেছিল কি বলবো, এতজন মানুষের পেছনে অনুপ্রেরণা আছে, কাদের কথা বলবো। সবার খুব ভালো লাগা ছিল আমার এই কাজটার প্রতি, এবং সবার শুভকামনা ছিল আমার জন্য। নমিনেশন শুরু থেকেই তো আসলে কাউন্টডাউন শুরু হয় প্রত্যেকটা মানুষের ভেতরে ভেতরে, ওকে ফাইন নমিনেশন এলো, কি হতে পারে সামনে। সো যখন নমিনেশন লিস্টে আপনার নামটা দেখলেন, কি মনে হচ্ছিল যে এই বিজয় কি অনেকটাই আরাধ্য, বা এটা কি হবেই? না, এটা কখনোই মনে হয়নি, কারণ পাশের কাজগুলো খুব ভালো ছিল। পরস্পর, মেঘ, রোদ, বৃষ্টি গল্প, এরকম একটা গল্প ছিল। সাজ্জাদ হোসেন বাপ্পি, তারপর হচ্ছে তারা আমার অনেক সিনিয়র এবং তারা অনেক ভালো কাজ করেন। সো আমার কাছে কখনোই মনে হয় না যে এটা আমার সাফল্য চলে আসছে বা জয় চলে আসছে। তবে বছরব্যাপী যেহেতু এটা আলোচনায় ছিল, সবার খুব পছন্দের কাজ ছিল, অনেক সিনিয়র ডিরেক্টর আমাকে ফোন দিয়ে, প্রডিউসাররা ফোন দিয়ে কনগ্রাচুলেট করেছিলেন। সো তখন মনে হচ্ছিল যে না, হয়তো পেতে পারি, এটা মনে হয়েছিল, বাট পেয়ে যাবো এটা আশা করিনি কখনো। মনোনয়নে তো দারুণ সব নাটক ছিল, এর মধ্যে একদম চূড়ান্ত মনোনয়ন যেহেতু আমরা 3টা নাম পাই, পরস্পরের ডিরেক্টর ছিলেন, কিছু কথা বাকির ডিরেক্টর ছিলেন, যখন এটা দেখলেন কি মনে হচ্ছিল তখন? ভালো লাগছিল। প্রতীক সাধন ভাই অনেক দিন ধরে কাজ করছেন, তিনি ভালো কাজ করেন, এবং আমি যখন পুরস্কারটা পাই আমি একটা কথা বলেছিলাম যে পুরস্কারটা হয়তো আমি পেলাম অ্যাজ এ বিজয়ী হিসাবে, কিন্তু ছোটবেলা থেকে আমি এটা মনে করি যে জয় একজনের হয়, কিন্তু যখন জয়টা মানে ভালো কাজের জন্য আসে বা কোনো প্রাপ্তির জন্য আসে, তাহলে
প্রত্যেকটা ভালো কাজই এই জয়ের অংশীদার হয়ে যায়। সো আমি বলবো যে এটা আমি বলেছিলাম যে আমি জয় করেছি বুকপকেটের গল্প হয়ে, কিন্তু এই জয়টা আসলে শুধু সমালোচক বিভাগের না, মেরিল প্রথম আলোয় নমিনেশন পাওয়া যারা পুরস্কার পায়নি সবগুলো ভালো কাজকে আমি এটাকে ডেডিকেট করেছিলাম, কারণ একটা ভালো কাজ পাওয়া মানে অনেকগুলো ভালো কাজের অনুপ্রেরণা পাওয়া। একদম তাই। আমাদের সম্মানিত জুরি প্যানেলে যারা ছিলেন তাদের কথা না বললেই নয়। জাহিদ হাসান, ইন্তেখাব দিনার, ত্রপা মজুমদার, শিহাব শাহিন, যারা সবাই খুবই শ্রদ্ধেয় গুণীজন এবং বলতে গেলে এই সেক্টরেরই মানুষ। ওনাদের কাছ থেকে এই যে বর্ষসেরা নির্মাতা হওয়ার যে স্বীকৃতিটা পেলেন, এইটা আপনাকে কতটা ভাবিত করে, কতটা ভালো লাগায়? শিহাব শাহিন ভাইয়ের কাজ দেখে আমার বড় হওয়া। স্কুল থেকে এসেই যখন দেখতাম যে শিহাব শাহিন ভাইয়ের কাজ, আরিয়ান ভাইয়ের কাজ, সো রোমান্টিক জনরায় তাদের উপরে আমাদের বিট করতে পারবে না, এটা আমার ছোটবেলা থেকেই মনে হয়। এবং মনে হতো যে এত স্নিগ্ধভাবে গল্প কিভাবে বলা যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন তাদের নামই দেখলাম, ত্রপা মজুমদার আপা, শিহাব শাহিন ভাই, জাহিদ হাসান ভাই, ইন্তেখাব দিনার ভাই, তারা প্রত্যেকে আমার খুব পছন্দের এবং তারা সবসময় অনুপ্রেরণা দেয় যে প্রীতম ভালো কাজ হচ্ছে, ভালো কাজ করো, নিজেকে নষ্ট করো না কখনো, তোমার গল্পের জায়গাটা খুব সুন্দর। মানে শিহাব শাহিন ভাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে সবসময়। এবং যখন তাদের হাত থেকে তাদের বিচারে আমি সেরা পরিচালক হলাম, এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার। আপনি অ্যাওয়ার্ড হাতে নিয়ে আপনার ভালোবাসার মানুষটার কথা বলেছেন বারবার, এবং একটু শুনতে চাই যে আপনার এই অ্যাওয়ার্ড প্রাপ্তির পরে সেই মানুষটি এবং পরিবারের বাকি সবাই, বন্ধু বান্ধব, কলিগসরা কিভাবে অ্যাপ্রিশিয়েট করেছেন, কি বলেছেন? প্রিয়তমার কথা থেকেই আসি। ওর নাম প্রিয়ন্তী। সো প্রিয়ন্তী যখন আমার জীবনে আসে তখন আমার অবস্থা খুবই খারাপ, আব্বু অসুস্থ ছিল, মাত্র কেরিয়ার, আমি তখন জিরো, মানে আমি এখনো শুরু করিনি। ভাবছি যে একটা গল্প, অনেকগুলি গল্প আছে, 10 থেকে 12টা গল্প আছে, এই গল্পগুলি নিয়ে কিছু বানানো যায়। আব্বুকে নিয়ে আমি খুব পেরেশানিতে ছিলাম, 1 বছর প্রায় আব্বুর সেবা যত্ন করেছিলাম এবং আমি ভাবছিলাম যে আমি কোনো কাজ করব না, বা এই মাত্র ইঞ্জিনিয়ারিংটা শেষ হলো, কি করব, মানে লাইফের দোলাচল অবস্থা, কোনো প্রডিউসার আমাকে চিনে না, জাস্ট রাইটার হিসাবে কয়েকজন চিনে আমাকে। তখন আর কি প্রিয়ন্তীকে আমি আমার গল্পগুলি শোনাতাম। ও তো বলছে যে তোমার গল্পগুলো অদ্ভুত, তুমি কেন এটা বানাও না। ও প্রত্যেকটা গল্পের জন্য ওয়েট করতো। সো দেখা গেল যে আমি তো থ্রিলার, মিস্ট্রি, রোমান্টিক মিক্স করে বানাতাম সবসময়। ও আমাকে বললো তুমি যে ধরনের যত্ন নিয়ে প্রেমকে আগলে রাখো, তোমার আসলে ভালোবাসার গল্পগুলি বলা উচিত। বুক পকেটের গল্পের যতগুলি প্রেমের যে সিচুয়েশনগুলো ছিল, খাবার রান্না করে আনা, এবং ওই ডায়লগটা ওর ছিল যে ও আমাকে বলেছিল একটা চিঠিতে, মানিব্যাগে আছে আমার। সো ওই চিঠির মধ্যে লেখা ছিল যে প্রিয়র যত্ন যে করে সেই তো প্রিয়জন। আমি একটা জিনিস বুঝলাম যে ভালোবাসা ছাড় দিতে জানতে হয়, স্যাক্রিফাইস করতে জানতে হয়, এবং ভালোবাসা মানুষটাকে খুব যত্নে আগলে রাখতে হয়, যেটার দর্শন থেকে আসলে ঘুমপুরিটা এসেছিল যে ভালো তো সবাই বাসা আগলে রাখে কজন। সো ভালোবাসার পুরো কনসেপ্টটা চেঞ্জ করার জন্যই আসলে আমাকে প্রেমিক পুরুষ বানানো হয়েছে। এবং ও বলে যে আমি আগে থেকেই প্রেমিক, বাট আমার প্রেমিক সত্তাকে বের করার পিছনে ওর অনেক বড় একটা অবদান আছে। আর দ্বিতীয়ত হচ্ছে বন্ধু বান্ধব, পরিবার থেকে সবাই বলতো যে প্রীতম অনেক ভালো কাজ হচ্ছে, তোমার হাতে কেন পুরস্কার দেখছি না, এত ভালো কাজ করছো। যখন পেয়ে গেলাম তখন সবার মনে মনে একটা তৃপ্ত হলো যে আচ্ছা প্রীতমের হাতে অ্যাওয়ার্ডটা দেখতে পাই। এবং ফেসবুক ওয়াল থেকে শুরু করে কমেন্টস সব জায়গাতে দেখবেন যে আমার থেকে আমার দর্শকরা সবচেয়ে বেশি খুশি হয়েছে যে এটা ডিজার্ভ করি আমি। এবার এই প্রসঙ্গ ধরে একটু জানতে চাই, মেরিল প্রথম আলো পুরস্কার আমাদের বিনোদন জগতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আলাদা করে কি অবদান রেখেছে? আমরা মেরিল প্রথম আলো পুরস্কার নমিনেশনের জন্য বসে থাকি। যে ছোটবেলা তো আমি যখন কাজ করতাম না তখন দেখতাম এবং আমি পেপার খুলে বসে থাকতাম যে কে পেলো কোন কাজগুলো, এবং ওখান থেকে আমি কাজগুলো হয়তো দেখা হয়নি কখনো লেখাপড়ার ব্যস্ততার জন্য, তখন আমি মেরিল প্রথম আলো নমিনেশনের কাজগুলো দেখতাম। যেমন আমরা অস্কার পেলে যেরকম অস্কার কাজগুলো আমরা দেখি, কোন ফিল্মগুলো পেলো, কোনগুলো মিস হয়ে গেল আমরা ওটা দেখার চেষ্টা করি। সো আমার কাছে মনে হয় যে অনেক আলোচনা হবে, অনেক সমালোচনা হবে, কিন্তু মেরিল প্রথম আলো নিজের একটা জায়গা করে নিয়েছে আমাদের, যতই আমরা বলি না কেন, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে এই আরাধ্যটাকে সাধন করার জন্য, যে আমরা যাতে মেরিল প্রথম আলো পাই, এটা সবারই একটা স্বপ্ন থাকে অবশ্যই। বুক পকেটের গল্পের এই যে এত তুমুল জনপ্রিয়তা এবং ওখানে যে গল্পগুলোকে 3টা গল্পকে ব্লেন্ড করা হয়েছে, এটা তো সবাই খুব ভালোবেসেছে। গুণমুগ্ধ ভক্ত এবং দর্শক যারা রয়েছে তারা তো সিকুয়েলের জন্য ওয়েট করছে। সো ডিরেক্টর জাহিদ প্রীতমের কি ভাবনা, সে কি বুক পকেটের গল্পের দ্বিতীয় কিস্তি নিয়ে আসবেন ভেরি সুন? বুক পকেটের গল্প মানেই হচ্ছে যে আমার বুক পকেটে কিছু জমানো গল্প আছে, যে গল্পগুলো খুব বড় পরিসরে বলা সম্ভব হয় না, ছোট ছোট কিছু গল্পের মিশ্রণে বানানো হয়। তো আমি এখানেই বলে গিয়েছিলাম যে অবশ্যই সিকুয়েল আসবে,
তো ঘুমপুরির জন্য বানাতে পারিনি। নেক্সট ভ্যালেন্টাইন ইনশাল্লাহ বুক পকেটের গল্প দ্য রিউনিয়ন আসছে। বাহ, আর এই যে ঘুমপুরির প্রসঙ্গ যেহেতু আসলে, ঘুমপুরি ছিল মানে অন্যরকম একটা আবহ, অন্যরকম একটা স্বাদ দেওয়ার চেষ্টা হয়েছে দর্শকদের। সো ঘুমপুরির পরে আদার্স কি প্ল্যান রয়েছে ফর ওটিটি অ্যান্ড ফিকশন টিভি ড্রামা? ওটিটিতে কিছু কাজ আসছে, বেশ কিছু কাজ। এর মধ্যে নীল নিহারিকা একটা গল্প আছে, যেটা মা নিয়ে গল্প। খুবই ওটা স্ক্রিপ্টের কাজ চলছে। সো ওটা প্ল্যাটফর্ম এখনো নির্বাচিত হয়নি, বাট আমি খুব ভালো একটা প্ল্যাটফর্মে দেখাতে চাই। এরপরে যত্ন আছে, নজর আছে, অপয়া আছে, মানে অনেকগুলোই কাজ রয়েছে পাইপলাইন। এবার একটু ব্যক্তিগত জীবনের কথা শুনবো। খুব বেশি দিন হয়নি আপনি বিয়ে করেছেন, 25 এপ্রিল আপনার বিবাহের দিন। কেমন চলছে সংসার জীবন? বিয়ে করার আগে বড় ভাইরা বলতো যে বিয়ে অনেক প্যারা। বিয়েটাকে যেভাবে আসলে আমাদের এখানে ভয় দেখানো হয়, এবং এটা কিন্তু আসলে নেগেটিভিটি, যে বিয়ে করলে এটা হয়, ওটা হয়, সেটা হয়। কিন্তু আমি বিয়ে করার পরে আমি বললাম যে, আমাকে একজন জিজ্ঞেস করলো যে প্রিয়ন্তীর সাথে কেমন আছো, আপনার প্রিয়ন্তীর সাথে কেমন আছো, আমাকে একটা আপু জিজ্ঞেস করলো। তো আমি বললাম যে প্রিয়ন্তীর সাথে খারাপ থাকা যায় না, আলহামদুলিল্লাহ। মানে ও এতটাই আন্ডারস্ট্যান্ডেবল, এবং গত 5 বছর আমাদের কখনো ঝগড়া হয়নি। এবং বিয়ের পরে সবকিছু, ধরেন আমি কিছু নিয়ে প্যারা খাচ্ছি, এবারই তো একটা হলো যে ঈদের ফিকশন নিয়ে আমি খুব করছি, একটা কাজ করতেই হবে, নাটক বানাতে হবে। ও নীল নিহারিকা গল্পটা শুনলো, শুনে বললো এটা না তুমি নষ্ট করো না, একটু ভালো বাজেট নিয়ে, একটু ভালো কাস্টিং নিয়ে, সময় নিয়ে বানাও। আর আমি তো আছি, সমস্যা নাই, আমরা ম্যানেজ করে নিব ফ্যামিলিটাকে। সো আমরা তো সবসময় আমাদের কাজ, আমাদের জীবিকা সবকিছু আমাদের গল্পের উপর নির্ভর করে। সো আমার মা আর আমার এরপরে আমার যুক্ত হলো প্রিয়ন্তী। সো তার মানে কি আমরা বলতেই পারি যে আমরা চারদিকে যেমনটা শুনছি যে বিয়ের পরে মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজীবের ভাগ্যটা যেমন খুলে গেছে, আপনারও কি তাই কপাল খুলে গেছে? মেহজাবিন আপু, আদনান রাজীব ভাইয়াকে আমি খুব বেশি পছন্দ করি। তারা ভালোবাসাটাকে যে প্রোটেক্ট করছে, তারপর হচ্ছে বিয়ে করলো। সো এই ভালোবাসাটা এক ধরনের, আর আমি হচ্ছে ভালোবাসাটা একটু প্রকাশ করতে পছন্দ করি, কারণ আমারই নিজেরই একটা ভিন্ন ধারণা ছিল ভালোবাসা সম্পর্কে, বিয়ে সম্পর্কে। সো এটা যখন আমার পরিবর্তন হচ্ছে, আমি চাচ্ছি যে আমার গল্প বলার মাধ্যমে, আমার দর্শনের মাধ্যমে এই ব্যাপারটাকে আমি চেঞ্জ করতে চাই। আবারও ফিরতে চাই মেরিল প্রথম আলো পুরস্কার প্রসঙ্গে। এবার গোটা আয়োজনটা তো ছিল ভীষণ জমকালো। আপনার কাছে সবচাইতে হাইলাইটেড মোমেন্ট কোনটা ছিল? শাকিব ভাইয়ের এন্ট্রি। আমি আপনার পাশে মনে বসেছিলাম, আমি বুঝতে পারছিলাম না যে কি হবে এখন। শাকিব ভাই নাচ হচ্ছে, আমি বললাম যে শাকিব ভাইকে আসেনি, বা অন্যরা ওনার গানে এসে নাচ করে চলে যাচ্ছে। হ্যাঁ, অন্যরা করছে, এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তুফানের জন্য শাকিব ভাইয়ের একটা ডিজার্ভ করে পাওয়াটা, পাবে কিনা, অনেক অনেক চিন্তা মাথায় ঘুরছিল। তো যখনই শাকিব ভাই করলো, দ্যাট ওয়াজ অ্যামেজিং। মানে পুরো প্রোগ্রামটাকে চেঞ্জ করে ফেলেছে। আর নিশো ভাইকে উপস্থাপনা আসতে দেখে আমার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে। আমাকে আবেগে আপ্লুত করেছে আবুল হায়াত স্যারের যে লাইফ টাইম অ্যাচিভমেন্টটা, এবং ওনার যে ইয়াটা ছিল, অডিও ভিজুয়াল, যেটা আমরা অডিও ভিজুয়ালটা ছিল না, উনি একটা চিরকুটের মতো লিখে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, উনি এসেছিলেন, উনি পড়ছিলেন, এবং পড়ছিলেন। আমি পুরোটা সময় ওটাতে মুগ্ধ হয়ে শুনছি। ওটাই কিন্তু একটা গল্প, আমি এটা জানতাম না। আমাদের রুম্মান ভাই এটা স্ক্রিপ্ট লিখেছিলেন। তো আমি তখনই বসে বসে বলছিলাম যে এবার স্ক্রিপ্ট মানে ইয়াটা খুব, প্রেজেন্টেশনটা খুব সুন্দর হচ্ছে, উপস্থাপনা খুব ভালো হচ্ছে, কমিক রিলিফগুলো আছে, এবং জোকসগুলো খুব মজার। তো আমি বলছিলাম যে স্ক্রিপ্টিংটা খুব ভালো হয়েছে। তো আমরা তো কখনোই আসলে নেপথ্যের মানুষগুলোকে নিয়ে আসলে জানি না। তো আমি যখন শুনলাম খুব কাছের ভাইয়া যে রুম্মান ভাই লিখেছেন, আমি খুবই মুগ্ধ হয়েছি যে এটা জানতে পেরে, এবং ভাই স্ট্যাটাসটা খুব ভালো লেগেছে। আবার একটু ফিরতে চাই অন্য অ্যাওয়ার্ড প্রসঙ্গে। তৌসিফ মাহবুব এবার পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার পপুলার চয়েস ক্যাটাগরিতে। তার সাথে তো অনেকগুলো কাজই হয়েছে, নিশ্চয়ই হবে সামনের দিনগুলোতে। অভিনেতা হিসেবে তাকে কি মনে হয়, এবং তার এই প্রাপ্তি নিয়ে আপনার কি বলার রয়েছে? তার এই প্রাপ্তি নিয়ে আমি হচ্ছে স্ট্যাটাস দিয়েছি, এবং আমাদের দুজন একসাথে ছবি। আমি হচ্ছে পুরস্কারটা নিয়ে নামার পরে ইন্টারভিউ দিয়ে ফিরলাম, আমি দেখি ভাইয়া বলতেছে যে পাইছি রে। সো আমি তখনও আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম, এবং আমি বললাম যে ভাইয়া একটা ছবি তুলে রাখি, আমার মনের মধ্যে অনেক কথা আছে, ওটা আমি লিখবো। সো এটা আমার জন্য খুবই স্পেশাল একটা মোমেন্টস, যে তৌসিফ ভাই না পেলে হয়তো আমার এই অ্যাওয়ার্ড প্রাপ্তিটা অপূর্ণ থেকে যেত। আপনার নির্মাণে তো আমরা অনেক কিছুই দেখেছি। আপনি রোমান্টিক ঘরানার গল্প যেমন বলেছেন, এবং শুনছি সামনে থ্রিলার নিয়েও আসতে চলেছেন। কিন্তু একজন দর্শক হিসেবে আপনার ভালো লাগার জনরা কোনটা? আরো সহজভাবে যদি জানতে চাই, সর্বশেষ কোন সিনেমা, ওয়েব সিরিজ বা নাটক দেখে মুগ্ধ হয়েছেন? বাংলাদেশের লাস্ট প্রজেক্ট ভালো লেগেছে, গুলমোহর দেখলাম, এবং শাকিব ভাইকে আমার খুব বেশি পছন্দ এই জন্য যে সে মিস্ট্রিটা পছন্দ করে, এবং গুলমোহরের গল্পটা খুবই সিম্পল একটা গল্প।
ডিসেন্ট একটা গল্প, বাট এই গল্পটার গাঁথুনি যেভাবে হয়েছে সা টু সা, আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। এবার একটু আসবো অন্য প্রসঙ্গে। এবার পবিত্র ঈদ উল আজহায় আমরা যেটা শুনছি 8 থেকে 9টা সিনেমা মুক্তি পেতে চলেছে, এই প্রসঙ্গে একটু জানবো আপনার কাছে কোন সিনেমা নিয়ে আপনি বেশি এক্সাইটেড, মানে হলে গিয়ে দেখতেই হবে? প্রত্যেকটা সিনেমার ট্রেলার দেখলাম, খুবই ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে তাণ্ডব। তাণ্ডবে আসলে আমরা থাকে না যে তুফান দেখলাম, বরবাদ দেখলাম, আবার কি সিমিলার লুকে কি আমি শাকিব ভাইকে দেখবো কিনা, কিন্তু যখন দেখলাম যে তাণ্ডবে নতুনভাবে আমরা দেখলাম। আর দ্বিতীয়টা ভালো লেগেছে উৎসব। মানে উৎসব আমি মনে হয় তাণ্ডবের টিকিট হয়তো পাবো না, ইনভাইটেশন পাবো হয়তো, ওটা দেখা হবে। আমি টিকিট কেটেই দেখতে চাই প্রত্যেকটা সিনেমা। আমি উৎসবটা হয়তো আগে দেখবো সবার আগে, কারণ উৎসবের প্রতি একটু দর্শকের আগ্রহটা কম থাকবে। আমি ওই টিকিটটা সবার আগে কাটতে চাই। এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব, চটপট উত্তর দিতে হবে। জাহিদ প্রীতমের নেক্সট টার্গেট কি? সবসময় টার্গেট ছিল ভালো গল্প বলা, ভালো গল্পই বলবো সবসময়। আচ্ছা, মেরিল প্রথম আলো পুরস্কারে এবার কোন তারকার স্টাইলিং এবং লুক অ্যান্ড ফিল আপনাকে বেশি মুগ্ধ করেছে, মেল অ্যান্ড ফিমেল? প্রীতম হাসান হচ্ছে নকশিকাথার একটা শার্ট পরেছিল আর ব্লেজার পরেছিল, ওটা খুব ভালো লেগেছে। আর দ্বিতীয় হচ্ছে রেড শাড়ি পরেছিল আমাদের বুক পকেটের গল্পের স্টার মারিয়া শান্ত, খুব ক্লোজ, সো মারিয়া শান্ত। গত বছরে মুক্তি পাওয়া বুক পকেটের গল্প ছাড়া আর কোন নাটকটা আপনাকে মুগ্ধ করেছে? আশিকুর রহমান ভাইয়ের স্মৃতিকথা। আপনার সমসাময়িক কোন নির্মাতার কাজ আপনার খুব ভালো লাগে? আশিকুর রহমান ভাই। স্ত্রীর জন্য সর্বোচ্চ রোমান্টিক কি করেছেন? রান্না করে ছবি পাঠিয়েছিলাম। প্রীতম হাসানের একটা সিক্রেট বলুন। প্রীতম হাসানের সিক্রেট হচ্ছে প্রীতম খুব পাংচুয়াল। অভিনেত্রী তানজিন তিশার একটি দোষ এবং একটি গুণ বলুন। অভিনেত্রী তানজিন তিশার একটি দোষ হচ্ছে ও সত্য কথা বলে, একটি গুণ হচ্ছে সত্য কথা বলে। আপনার সাথে কথা বলে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো, এবং সেরা পরিচালক হিসেবে আপনার এই যে মেরিল প্রথম আলো পুরস্কারের প্রাপ্তি, এটার জন্য অনেক শুভকামনা। বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আর বিনোদন সারাদিনকে আমি সবসময় পছন্দ করি, কারণ ভালো কাজ হলে আমি এই প্রোগ্রাম দেখলে বলতে পারি যে কার কাজ ভালো হচ্ছে, সমসাময়িক কোন কাজগুলি ভালো হচ্ছে। সো এই প্রচেষ্টা যাতে সবসময় থাকে, এবং দোয়া করবেন যাতে আমি বারবার এখানে চলে আসতে পারি ভালো কাজের জন্য।